স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ব্লাড ডায়মন্ড কোথায়? শেষবারের মতো উত্তর দাও অ্যালেক্স, নয়তো সেকেন্ড চান্স আর এই জীবনে পাবে না। বহু কষ্টে শ্বাস টেনে তুলল অ্যালেক্স। হাঁপড়ের মতো ওঠানামা করছে গতিহীন বক্ষপিঞ্জর। চোয়ালের মাঝে রক্তের ভিত ঘটে নোনতা স্রোত, সেটুকু বিতৃষ্ণায় গলতকরণ করে মুখ খুলল টমেটো প্রিন্স। অজ্ঞাত স্বরে বলল, তুমি আমাকে কেন মারতে চাইছো? ব্লাড ডায়মন্ড তো ড্যানিয়েল হ্যারিসের কাছে। মুহূর্তেই চোখের বর্ণ পাল্টে গেল এরিসের। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো চড়াত করে ফুঁসে উঠল সে। বাম হাতে রিভলভারটা অকস্মাৎ অ্যালেক্সের মুখে গুজে দিয়ে বজ্র কণ্ঠে প্রত্যুত্তর করল, ইউ ব্লাডি ফাকার! এই আমার কি তোর ড্যানিয়েল মনে হয়? তোর মতো মুখোশধারী হায়নার সঙ্গে বিষ দাঁতবিহীন ডোরা সাপ ড্যানিয়েল মিত্রতা থাকতেই পারে, আমার কিন্তু না। এতটা কমন সেন্সের অভাব এখনো এরিস ইউভানের হয়নি। দিন শেষে আসল চালটা যে তুই চালবি সেটা আমি বহু আগে থেকেই বুঝতে পেরেছি। খুক খুক করে মেয়েকে কান্না জুড়ে দিল অ্যালেক্স, যেন বড্ড বেশি অসহায়। তেমন করে নাক টেনে বলল, আমাকে তুমি শত্রু ভাবছো রিক্ষা? ছি ছি ছি, আমি কোন সাহসে ব্লাড ডায়মন্ড হাতাতে যাব বলো? কি স্বার্থ আমার? আমি তো আরও ড্যানিয়েল। পুরো বাক্য শেষ করার আগেই নাক বরাবর ঘুষি বসিয়ে দিল ইরিশ। একটা নয়, দুটো নয়, একাধারে অনেকগুলো। নাসারন্ধ্র থেতলে গিয়ে ক্ষত বিক্ষত হয়ে উঠল টমেটো প্রিন্সের উজ্জ্বল মুখমণ্ডল। তবু দমল না ইরিশ। ঊর্ধ্বশ্বাসে বসাতে লাগলো একের পর এক কষাঘাত। দাঁতে দাঁত পিষে বলল, ড্যানিয়েল যে চিকিৎসার জন্য আত্মগোপনে রয়েছে সেটা আমি জানি বাস্টার্ড। তোর কপালে মরণ খেলা করছে, তাই পাইথন লিডারের সঙ্গে জোগাড়গিরি শুরু করেছিস। কথা শেষ করে অ্যালেক্সের মুখের মাঝেই রিভলভার লোড করালো ইরিশ। আঙুল দাবিয়ে ট্রিগার প্রেস করতে যাবে, ঠিক তখনই ধর ফরিয়ে উঠে প্রচণ্ড বেগে হ্যাঁ সূচক মাথা নাড়াতে শুরু করে অ্যালেক্স। কথা বলার শক্তি না পেয়ে আর্তনাদের স্বরে গোঙাতে শুরু করে অহর্নিশ। প্রতিক্রিয়া দেখিয়ে রিভলভার সরালো না ইরিশ, হাতের বাঁধন ঢিলে করল শুধু। অতঃপর রিভলভারের নলটা আস্তেই করে জিহ্বার বিপরীতে চেপে ধরে ক্রুর স্বরে বলল, বাঁচতে চাস? মুমূর্ষ অ্যালেক্স নিভু নিভু তার বিদীর্ণ ক্ষেপণ, তবুও এরিসের কথার প্রত্যুত্তরে রক্তাক্ত মাথাটা আস্তেই করে দোলালো ফের। ব্লাড ডায়মন্ড কোথায়? এবার আর ছল চাতুরি নয়, জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে ফ্যাস ফ্যাস করে জবাব দিল টমেটো প্রিন্স খ্যাত ধূর্ত অ্যালেক্স। আমি জানি না, সত্যি জানি না। এরিসের সিক্স সেন্স জানান দিল অ্যালেক্স সত্যি বলছে, তাই ধাতস্থ স্বরে জিজ্ঞেস করলো, ড্যানিয়েলের কাছ থেকে চুরি করে কোথায় লুকিয়েছিস? ভ্লাদিমির পাকস্থলীতে। কিন্তু ওকে তো তুমি মেরে লোপাট করে দিয়েছো। ভ্লাদিমির নামটা নিয়ে কিয়ৎক্ষণ চিন্তায় ডুবল এরিস। পর মুহূর্তেই মাথায় হানা দিল সেদিন অফিস কক্ষে অতর্কিতে শ্যুট করে দেওয়া টমেটো প্রিন্সের স্পাইটার কথা। তুষার তো বলেছিল টমেটো প্রিন্সের লোক। বাজ পাখির ন্যায় আচানক দৃষ্টি ঘোরালো এরিস। অ্যালেক্সের নিথর শরীরটাকে আর এক দফা ঝাঁকিয়ে দিয়ে বলল, ওর পেটে ব্লাড ডায়মন্ড কি করে গেল? আর রত্নটি যদি ওর পেটেই থেকে থাকে তাহলে ডিল ফাইনালের জন্য ওকে কেন পাঠিয়েছিলি? ক্ষীণ শ্বাস টানলো অ্যালেক্স। রুগ্ন স্বরে জানালো, অপারেশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেটা ব্লাডদমি নিজেও জানতো না। আর তোমার কাছে পাঠানোর কারণ, যাতে ব্ল্যাক ডায়মন্ড তোমার আশেপাশে থাকার পরও তুমি তার অস্তিত্ব খুঁজে না পাও, সন্দেহের তীরটা যাতে আমার দিকে না আসে। কিন্তু কথার এই পর্যায়ে শ্বাস টেনে তুলতে অত্যন্ত বেগ পোহাতে হলো অ্যালেক্সের। শীর্ণকায় দেহটা উত্তেজনায় ধুকপুক করছে আহত হৃদযন্ত্র। বুকের উপর হাঁটু গেড়ে বসা ধ্বংসাত্মক আগুন চোখের লেলিহান নজরে এলে ভয়ার্থ দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, ডাক্তার বলেছিল পাকস্থলীর ইনফেকশনের কারণে খুব শীঘ্রই মারা যাবে ভ্লাদিমির, আর তখনই কমপ্লিট হতো আমার ব্ল্যাক ডায়মন্ড মিশন। কিন্তু মাঝখান থেকে সব প্ল্যানে জল ঢেলে দিয়ে তুমি ওকে ডিলের জোরে মেরে দিলে, এমনকি লাশটাকেও রাতারাতি অদৃশ্য করে দিয়েছো। ফলস্বরূপ না তো এখন আমি ভ্লাদিমির লাশের খোঁজ জানি,
আর না তো ব্লাড ডায়মন্ডের। টমেটো প্রিন্সের ধূর্ততা সম্পর্কে অবগত ছিল ইরিশ, কিন্তু এতটা ছল চাতুরি আর কপটতা আশা করেনি। সবাই ঠিকই বলে টমেটো প্রিন্স একটা জীবন্ত হয় না। গতিবিধি আর কর্মকাণ্ড বুঝে ওঠা মারাত্মক রহস্যজনক। তবে এই মুহূর্তে জোকারটাকে নিয়ে এক সেকেন্ডও ভাবার সময় নেই। রাতের আধার ফুরিয়ে আসছে, ব্লাড ডায়মন্ডের খোঁজ করা প্রয়োজন। অ্যালেক্সের কথা শেষ হতে না হতেই বাম হাতের কবজিতে একপল দৃষ্টিপাত করে ইরিশ। অতঃপর কানের ইয়ারপড সচল করে কল লাগায় কাউকে। ওপাশ থেকে কিছু বলার আগেই রাশ ভারী আওয়াজে স্পষ্ট হুকুম করলো মাফিয়া বস। নেকড়েগুলোকে কানিকা ফরেস্টে নিয়ে এসো, সাথে বোঝো কেউ। পাইথন টেরিটরির চারিপাশ বেষ্টনীর মতো আবদ্ধ করে রেখেছে বিস্তার খানিকা ফরেস্ট। এই জঙ্গলের বিশালতা খালি চোখে অনুমান করা দুঃসাধ্য। সুকৌশলী আর অভ্যস্ত না হলে এই জঙ্গলে হারিয়ে যাওয়ার প্রবণতা প্রকট। সাধারণ পথচারী হলে সঠিক রাস্তার খোঁজ পাওয়ার জন্য ম্যাপ নিয়ে চলাচল আবশ্যক, যদিও পুরো জঙ্গলটাই রেস্ট্রিক্টেড। জনসাধারণের জন্য এই জায়গা নয়, কারণ কানিকা ফরেস্টের একছত্র দখলদারি একমাত্র পাইথন প্যারাডাইসে। শুধুমাত্র এই একটা নাম, পাইথন, পুরো মস্কোর বুকে দুর্বোধ্য কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভোরের আলো ফোটেনি এখনো, আকাশে শুকতারা। তুষারপাতের দৃঢ়তা কমে এসেছে কিছুটা। এরই মাঝে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে ব্লাদিমিরের লাশ। কাজটা সম্পন্ন করা গার্ডসের পক্ষে এক প্রকার অসম্ভব, কারণ মাটির উপর কয়েক হাত পুরু হয়ে জমে আছে পাথর খণ্ডের মতো শক্তিশালী বরফের স্তর। তাই লাশ খোঁজার জন্য নিয়ে আসা হয়েছে বিশেষ ট্রেনিং প্রাপ্ত একপাল সাদা নেকড়ে। খোঁজাখুঁজির কাজটা তারাই আপাতত সামলাচ্ছে। খানিক বাদে আদ্র শুভ্রতার আস্তর মারিয়ে জঙ্গলের অভিমুখে এগিয়ে আসে মাফিয়া বস। ইরিশের পদধ্বনির নিষ্প্রাণ আওয়াজে কর্ণ সচল হয়ে ওঠে সকলের। কালো ওভারকোট আর মাস্ক পরিহিত ইরিশের পায়ের সান্নিধ্যে তীক্ষ্ণ পা ফেলে এগোয় ডোরাকাটা স্বর্ণাভ চোখের আরেকটি লকলকে দানব। ধূসর অন্ধকারের মাঝেও চোয়াল ছাপিয়ে ভেসে ওঠা হিংস্র শিকারীর ন্যায় সুচালো দন্তরাশি স্পষ্ট দৃশ্যমান। অন্ধকারের মাঝে অমন জল জলে দানবীয় চোখের চাহনি যে কেউ দেখলে পিলে চমকে যাবে। অথচ মাফিয়া বসের অতি আদরের বোঝ সে। জঙ্গলের মাঝ বরাবর এসে পায়ের গতি ধীর করল সে। হাঁটু গেড়ে বোঝোর মুখোমুখি হয়ে বসে লোমশা শরীরে আদরে হাত বুলিয়ে হাসকি স্বরে বলল, আই নিড সামওয়ান বোঝো। প্রত্যুত্তরে ধরিত্রী কাঁপিয়ে উচ্চস্বরে হালিং করে ওঠে দানবটি, যেন প্রভুর কথার যথা আজ্ঞা জানালো সে। আরেক দফা গলায় আদর দিয়ে ঠোঁট পাকিয়ে নীরবে হাসলো মাফিয়া বস। How will you bring her back, dude? Because she is no longer here. নিষ্প্রভ চোখে চেয়ে রইল বোঝো। কাউকে হারিয়ে ফেলার নিগুড় যন্ত্রণাটুকু অজান্তেই উদ্ভাসিত হলো। পিয়জ করা ভ্রুর ভাঁজে আটকানো এক টুকরো রূপলি পাথরে আড়াল করে রাখা শূন্য চোখে। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। ইরিশ আর সময় নষ্ট করল না। তপ্তস্বরে শ্বাস ফেলে ভ্লাদিমিরের পরিধেয় কাপড়ের একাংশ প্রাণীটির নাকে ধরল। Go ahead, বোঝো। ইরিশের আদেশ পাওয়া মাত্রই লোমশ শরীরটাকে এক মুহূর্ত ঝাঁকিয়ে উঠে বিদ্যুৎ বেগে ছুট লাগায় বোঝো। অতঃপর চোখের পলক ফেলার আগেই মিলিয়ে যায় নিস্তব্ধ ঘুটঘুটে আধারে ঢাকা গভীর অভয়ারণ্যের মিশেলে। বোঝো চলে গেলে বরফ আচ্ছাদিত ক্রিসমাস গাছের আড়াল থেকে ধীর পায়ে বেরিয়ে আসে দুটো মানুষের অবয়ব। তাদের মাঝে একজনের অবস্থা বেগতিক, হাতে পায়ে নাকে মুখে কোথায় কোথায় ব্যান্ডেজ লাগানো তার ইয়াত্তা নেই। অন্যজন রুগ্ন মানবটিকে ধরে আছে কোনো মতে। দুজনের গভীর দৃষ্টি জঙ্গলের মাঝে আবদ্ধ। এরই মাঝে সুস্থ সবল লোকটি হিসহিসিয়ে বলে উঠল, কি মনে হচ্ছে প্রিন্স, ব্ল্যাক ডায়মন্ড কি খুঁজে পাওয়া যাবে? সরু নাকে টকায় পোটলার মতো করে শক্ত ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে টমেটো প্রিন্সের। কথা বলা দুষ্কর, কসরত করেও বললেও তা শুনতে বেশ হাস্যকর লাগে। তবুও এদিক ওদিক সচকিত দৃষ্টি বুলিয়ে নিম্ন স্বরে প্রত্যুত্তর করল সে,
পাইথন লিডার যেহেতু বলেছে, তার মানে ধরে নাও ব্লাড ডায়মন্ড এখন ওর হাতে। কিন্তু আপনি এত সহজে হার মেনে নিলেন? জোকারের মতো করে নিঃশব্দে হাসলো অ্যালেক্স। রহস্য জড়ানো কণ্ঠে বলল, এত বড় জঙ্গলের ভেতর থেকে লাশ খুঁজে বের করার জন্য এইটুকু হার তো মানতেই হতো রুশো। সবুর করো। দাদু বলতেন সবুরে মেওয়া ফলে। কক্সবাজার, বাংলাদেশ। কেটে গিয়েছে দীর্ঘ 1 সপ্তাহ। ঈশানীর বিষণ্ণ মনের নিগুড় তিক্ততা দূর হচ্ছে। এর মাঝে রোকেয়া প্রাচী আর ঝামেলা করেনি কোনো। মা মেয়ের মাঝে ঘনীভূত অদৃশ্যের দূরত্বের দেওয়ালটাকে জোর খাটিয়ে ভাঙার চেষ্টা করেনি কেউই। আর না তো রাশিয়ার সেই বিভীষিকাময় দিনগুলোর কথা আগ বাড়িয়ে কাউকে জানাতে গিয়েছে অন্তর্মুখী মেয়েটা। ফলস্বরূপ সময়গুলো অতিবাহিত হয়েছে নির্ঝঞ্ঝাট আর নিরিবিলি। সকাল হয়েছে বহুক্ষণ। বাড়ির আঙিনায় বেনামি পাখির বিমুগ্ধ কলতান। হিমেল শীতের আবহে কম্বলের ওমটুকু যেন অমৃত সম। ঘুমের রেশ কাটিয়ে ওঠা দুষ্কর। ওমের পরশে কম্বলের মাঝে মুখ গুজেছে ঈশানী। এমন সময় বাজখাই আওয়াজে বেজে ওঠে 8 পৌড়ে বেয়ারা মুঠো ফোন। ফোনের চিৎকারে ধর ফরিয়ে উঠে বসল ঈশানী। তাড়াহুড়ো হাতে কল রিসিভ করে জড়ানো গলায় বলল, হ্যালো। হ্যালো বলতেই উপাস থেকে ভেসে এলো চিরচেনা সেই উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। ইস্যুরে, তুই বেঁচে আছিস? পরিচিত কণ্ঠের চঞ্চলতায় এক চিলতে খুশির ঝিলিক উদ্ভাসিত হলো ঈশানীর ঠোঁটের আগায়। নীরবে হাসল মেয়েটা। সম্মোহনী স্বরে শোধালো, কেমন আছিস রে নিঝুম? আমি কেমন আছি সেটা তোর এত মাস পরে মনে পড়লো? এতদিন কোথায় ছিলি তুই? সেই যে আন্টির ভয়ে গা ঢাকা দিলি, তারপর থেকে তো নিখোঁজ। নিখোঁজ কি একবারে লাপাত্তা। জানিস তোকে কোথায় কোথায় খুঁজেছি আমি? এক নিঃশ্বাসে অভিযোগের বহর উগড়ে দিল নিঝুম। মনে হলো যেন কতদিন মন খুলে একটু কথা বলেনি মেয়েটা। নিঝুমের অভিযোগের পাছে বাকরুদ্ধ ঈশানী। নতুন করে সেসব কলুষিত অধ্যায় সামনে টেনে আনতে চায় না। সহসা কথা ঘুরিয়ে শোধালো, হঠাৎ পুরোনো নাম্বারে কল করলি যে? কি করে বুঝলি এই নাম্বার চালু আছে? অভিমানী গলা ধরে এলো নিঝুমের। কাঁদো কাঁদো স্বরে বলল, যখন একটু সময় পাই তখন তোর সব নাম্বারগুলোতে ডায়াল করি। জানি ওপাশ থেকে বন্ধ সুরেই ভেসে আসবে, তাও করি। কোথায় হারিয়ে গেছিলি বল না ইসো। ফিচেল হাসলো ঈশানী। অনুভূতিহীন স্বরে বলল, সে অনেক কথা, সামনাসামনি বলবো একদিন। এখন বল, তোর কি খবর? বিয়ে কেন করিসনি এখনো? অপর পাশে শুনশান নীরবতা। বেশ কিছুক্ষণ পরে দীর্ঘশ্বাসের বিষণ্ণ আওয়াজ। অতঃপর কথায় ফিরল নিঝুম। বলল, ঠিক হয়েছে, কিন্তু ভেঙে দিয়েছি। ও মা, কেন? ছেলে পছন্দ হয়নি নাকি অন্য কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, ছেলে একটু বেশিই ভদ্রলোক। এত লাজুক, ভদ্র, কেয়ারিং। গ্রিন ফ্ল্যাগ দিয়ে কি হবে? আমার তো ভদ্র ছেলে চায় না। ফিক করে হাসলো ঈশানী। ঝুমঝুমিয়ে বলল, তাহলে তোর কেমন ছেলে চাই? ডেভিল লাভার, তার মধ্যে একটা ভিলেন ভিলেন ভাব থাকবে। ওভারঅল আই ফোর্স ম্যারেজ। ওই যে ইংলিশের নোবেলগুলোতে হয় না, ঠিক ওই রকম। মুহূর্তেই ঠোঁটের হাসি উবে গেল ঈশানীর। চোখে মুখে ভর করল প্রগাঢ় তমসা। পিলক ঠোঁটজোড়া শুকিয়ে কাঠ। অপর পাশে নিঝুমকে তৎক্ষণাৎ বাদ সেধে বলল, এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল নিঝুম। জীবনটা কোনো ইংলিশ নোভেল নয়। ভুলক্রমে সত্যি সত্যি জীবনে ভিলেন চলে এলে তখন কি? কথা শেষ করতে পারল না ঈশানী। আড়ষ্টতায় শুষ্ক ঢোক গিলল শুধু। ঈশানীকে হঠাৎ থেমে যেতে দেখে উপাস থেকে উৎসুক হয়ে নিঝুম বলল, এসব কথা তুই আমাকে বলছিস ইস্যু? তুই? কেন জানি একদম বিশ্বাস হচ্ছে না। তুই না এক রাতেই এক দেখায় প্রেমে পড়ে গেছিলি? সেই কি গভীর অনুভূতি! অরণ্যর জন্য কি পাগলামিটাই না করেছিলি। হ্যাঁ রে, তোর অরণ্যের কি খবর? আর ওই জিসানের? নিঝুমের কথায় এক মুহূর্তের জন্য সেসব দিনগুলোতে হারিয়ে গেল ঈশানী। তোর অরণ্য কথাটা শোনা মাত্রই নীরবে দহনে খামছে ওঠে নাজুক পক্ষপিঞ্জর। বেখেয়ালি বুকের বাঁ পাশে হাত ছোঁয়ায় মেয়েটা। এরে শিবান নামটা শুনলে যতটা ঘৃণায় মস্তিষ্ক বুঁদ হয়ে আসে, অরণ্য নামটা শুনলেই ঠিক ততটাই আবেগের প্লাবনে ভেসে যায় অন্তঃকরণ।
এই কেমন অসহনীয় দোটানা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কিরে, শুনতে পারছিস? জিসানের কি খবর বললি না তো? কয়েক মুহূর্ত চোখ বুজে নিজেকে খানিক শান্ত করলো ইস্যু। যেই অরণ্য সেই ইরিশ, দুজনই ওই নিষিদ্ধ দুনিয়ার নরপিশাচ। তপ্ত শ্বাস ছেড়ে মনকে বোঝানোর বৃথা চেষ্টা চালালো কিয়ৎক্ষণ। পর মুহূর্তেই নিঝুমের ডাকে সম্বিত ফিরে পেল ঈশানী। বলল, জিসানের কথা বলছিস? হুম। ছোট্ট করে সায় জানালো নিঝুম। সত্যি বলতে জিসানের ব্যাপারটা নিয়ে আমি বেশ উদ্বিগ্ন নিঝুম। বেশ কিছুদিন আগে কল দিয়েছিলাম ওকে। কল তো তুলেছিল ঠিকই, কিন্তু ওর কথাবার্তা ভীষণ অদ্ভুত লেগেছিল আমার কাছে। মানে? কৌতূহলী নিঝুম আপন মনে কয়েক সেকেন্ড ভেবে চিনতে ফের বলতে আরম্ভ করে ঈশানী। সত্যি বলছি, জিসানকে আমি এতটা ঠান্ডা আচরণ করতে কখনো দেখিনি। কোথাও একটা মনে হচ্ছিল এটা আসলে জিসান নয়, অন্য কেউ। কিন্তু কণ্ঠস্বরে তো কোনো তফাৎ ছিল না। তার চেয়েও বড় কথা, আমাদের সঙ্গে ঘটে যাওয়া এত বড় ঘটনার পরেও ওর এমন স্বাভাবিক আচরণ সত্যি অদ্ভুত। কি ঘটনার কথা বলছিস বলতো? একটু ক্লিয়ার কর, বুঝতে পারছি না। তৎক্ষণাৎ জোরপূর্বক কেসে উঠল ঈশানী। কিঞ্চিত গলা খাকারি দিয়ে কথা অন্যদিকে ঘুরিয়ে বলল, আচ্ছা, জিসান কি এখনো জয়া আন্টির ওখানে পার্ট টাইম জব করে? ভব ঘুরে আওয়াজে উত্তর পেশ করলো নিঝুম। কই না তো, কিন্তু হ্যাঁ, তুই চাইলে চাকরিটা আবার কন্টিনিউ করতে পারিস। আমি যতদূর জানি জয়া আন্টি এখনো কোনো লোক নেয়নি, ভ্যাকান্সি খালিই পড়ে আছে। দীর্ঘশ্বাস ছেড়ে না জানালো ঈশানী। বলল, আমার আর একা একা অত বড় শহরে থাকার সাহস নেই নিঝুম। আমি বাড়িতেই ভালো আছি। কিন্তু তোর পরিবার তো। বাক্য শেষ করার ফুরসত দিল না ঈশানী। আহত স্বরে বলল, জানি ওরা আমায় ভালোবাসে না, বিশ্বাসও করে না। মুখে প্রকাশ না করলেও ওরা ভাবে এ বুঝি ওদের মাথার ছাদটুকু কেড়ে নিয়ে যাই আমি, কারণ বাড়িটা দাদু আমার নামে করে দিয়ে গিয়েছেন। কিন্তু বিশ্বাস কর, এমনটা আমার কল্পনাতেও আসে না। ওরা তো আমার পরিবার, ওদের বাদ দিয়ে কোথায় যাব আমি? ঈশানী আরও কিছু বলবে তার আগেই দরজা ঠেলে হুড় মুড়িয়ে কক্ষে প্রবেশ করেন রোকেয়া। মেয়েকে জহুরি চোখে পরখ করে চট জলদি প্রশ্ন ছোড়েন তিনি। কার সঙ্গে কথা বলছিস তখন থেকে? কথার লাগাম টেনে এক পল মায়ের পানে ঘুরে চাইল ঈশানী। জানালো, নিঝুমের সঙ্গে। কথা বাড়ালেন না রোকেয়া প্রাচী। বিনা বাক্যে রুম ত্যাগ করে চলে গেলেন দেবরার কক্ষে। খোলা জানালার পাশেই বেতের মোড়া পেতে রোদ পোহাচ্ছিলেন দেবরা। বার্ধক্যে নুইয়ে এসেছে সরল পৃষ্ঠদেশ, ফর্সা কুচকানো চামড়ার ভাঁজে ছোপ ছোপ সৌন্দর্যের দ্যুতি। শরীরের উলের চাদরে পেঁচিয়ে পান চিপুচ্ছিলেন বৃদ্ধা। এহেন সময় আগমন ঘটে রোকেয়ার। চেহারায় উদ্বিগ্নতার ছাপ। মেয়েকে চিন্তিত দেখে ভ্রু কুচকালেন দেবরা। ভঙ্গুর গলায় শুধালেন, কি ওই দে? নিঃশব্দে খাটের উপর গিয়ে বসলেন রোকেয়া। তপ্ত শ্বাস। মেয়েটাকে সন্দেহ হচ্ছে, এতদিন কোথায় ছিল, কোথা থেকে ফিরেছে কিছুই তো বলতেই পারলাম না। উল্টো ঘরে আটকে বসে থাকে সব সময়। কার সাথে যেন কথা বলে ফুসফুস করে। জিজ্ঞাসা করলাম, বলল নিঝুম। বিয়াদি ফেলা? বুড়ির কাছে সব সমস্যার একটাই সমাধান। উষার ব্যাপারেও একে বলিয়া ওঠান তিনি। অন্য সময় হলে হয়তো এ কথায় বিরক্ত বোধ করতো রোকেয়া, কিন্তু এই মুহূর্তে বৃদ্ধার কথাটা বড্ড ভাবলো তাকে। লাইক মেয়েকে বিয়ে দিয়ে দেওয়াটাই উত্তম। তাছাড়া এ যাবৎ ঝামেলা অঘটন তো আর কম হলো না। ঈশানীকে বিয়ে দিতে পারলে সব দিক দিয়েই ঝামেলার অবসান। কিন্তু পাত্র? আচানক বলে ওঠেন রোকেয়া। মেয়ের কথার পাছে নিঃশব্দে হাসলেন দেবরা। ভাঙা গলায় বললেন, উন বুদ্ধি হাডাই এনে হাম গরণ ফরিব নাতি দামে খুঁজন ফরিব একানা বড়লোক ছাই এনে যাতে নাতির লগে আড়ালেরও সাইজ পারে। উচ্ছ্বাসের জোয়ারে চিকচিক করে উঠল রোকেয়া প্রাচীর সাবলীল দুনয়ন। তিনি চকিতে চোখ ঘোরালেন বৃদ্ধার দিকে। ঠোঁটের আগায় বিশ্বজয়ের হাসি ঝুলিয়ে বলে, তোমার তো ভারী বুদ্ধিমা, কিন্তু এই সুপাত্র কোথায় পাবো বলো তো? তোর বদ্দারে হ সাইবাল্লাই এনে আর নাতিন তো হম সুন্দরী নৌয়া দু নিচুক
ইবাত হেন অসুবিধা নাই। বৃদ্ধার কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ালেন রোকেয়া। বললেন, ঠিক বলেছ মা, মেয়েটাকে এবার বিয়ে দিতেই হবে। ওর বিয়েটা হলে আমাদেরও দুঃখের অবসান। ভোরবেলা তৈরি হয়ে ঘর থেকে বেরিয়েছে ঈশানী। পরনে হাফ সিল্ক চুড়িদার, গলায় কাতানের ওড়না, কাঁধে মাঝারি সাইজের টোট ব্যাগ। সর্বোপরি দেখেই বোঝা যাচ্ছে কোথাও একটা যাচ্ছে সে। বেশ তোড়জোড় করে নেমেছে সিঁড়ি ভেঙে। বসার ঘরে কাছাকাছি আসতেই ডাকলো ওকে উষা। আপু খেতে আয়। মা, নানি, এমনকি মামাও তখন ডাইনিংয়ে উপস্থিত। সবাই সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছিল তখন। ঈশানী আশেপাশে নজর দিল না খুব একটা। না রে, সময় নেই, তোরা খেয়ে নে। ঊর্ধ্বশ্বাসে জবাব দিল শুধু। অতঃপর তাড়াহুড়ো করে পায়ে জুতো জোড়া চড়িয়ে পা বাড়ালো দরজার দিকে। তৎক্ষণাৎ পেছন থেকে ডাকলেন রোকেয়া। নীরের গলায় শুধালেন, কোথায় যাচ্ছিস এত সকালে? থমকালো ঈশানী। ঘাড় ফিরিয়ে শান্ত স্বরে জবাব দিল, নিজুমের খালামণির সাহায্যে একটা পার্ট টাইম চাকরির সুযোগ পেয়েছি লাজ ফার্মায়। আপাতত ওখানেই আছি। বেতন কত ধরেছে? অসহনীয় প্রশ্ন, তবুও দাঁতে দাঁত চেপে উত্তর দিল ঈশানী। শুরুতে 7,000, এছাড়া লাঞ্চের সুবিধা আছে। দীর্ঘশ্বাস ছাড়লেন রোকেয়া। চোখের ইশারায় যাওয়ার অনুমতি দিয়ে বললেন, চাকরি যেহেতু পেয়েছো, আশা করি পরিবারের দিকটাও মাথায় রাখবে। ঈশানী আর জবাব দিল না। কোনরূপ অভিব্যক্তি ছাড়াই নিঃশব্দে ত্যাগ করলো বসার ঘর। প্রায় 2 মাস পরে অবশেষে হাতের 8 পৌরে মোবাইলটাকে বিদায় জানিয়েছে ঈশানী। আগের কিছু জমানো টাকা আর 2 মাসের পরিশ্রমে অবশেষে একটা স্মার্টফোন হাতে এসেছে। এই প্রথম মোবাইলে ভিডিও কল দিয়েছে নিঝু। কর্মস্থল থেকে ফেরার পথে কথা বলতে বলতে কখন যে বাড়িতে পৌঁছে গিয়েছে সে হদিশ জানে না ইস্যু। শেষমেশ রুমে প্রবেশ করে কথার ঝুড়ির ইতি টানে 2 সখী। নিঝুমকে হাসি মুখে বিদায় জানিয়ে ফোনটা সাইডে রেখে বিছানায় গা এলিয়ে দেয় ঈশানী। সারাদিনের পরিশ্রান্ত শরীরটাকে টেনে তোলা দায়, অথচ ফ্রেশ হওয়া জরুরি। ধুলো বালির মিশ্রণে কিচকিচ করছে সমস্ত শরীর। অগত্যা অলসতা না করে হেলে দুলে উঠে বসলো ঈশানী। হাত বাড়িয়ে দক্ষিণের জানালার কপাটগুলো লাগিয়ে দিল সশব্দে। অতঃপর রুমে বসেই অলস হাতে টেনে টুনে খুলতে আরম্ভ করলো বাইরের পোশাক। বোকা নীলাম্বরী শরীর থেকে জামাটা খোলার সঙ্গে সঙ্গে ঠাস করে ল্যাপটপের উইন্ডো নামিয়ে দিল অন্য একজন। শিট, এটা কি ছিল? প্রগাঢ় আধারের মাঝে কোনো কিছুর অস্তিত্ব নেই। কেবল ক্ষণে ক্ষণে বাতাসে ভেসে আসছে ভারী নিঃশ্বাসের তপ্ত আওয়াজ। হাঁস হাঁস লাগছে ইরিশের। দৃঢ় হাতে টাইয়ের নটটা খানিক ঢিলে করে কাউচ ছেড়ে মাথা দিল সে। দাঁতের সাহায্যে অধর কামড়ে ধরে চোখ বুজে নিল সবেকে। ভারী নিঃশ্বাসের তালে তালে ক্রমাগত ওঠানামা করছে পুরুষালী অ্যাটমস অ্যাপল। হৃদয় থেকে শুরু করে মস্তিষ্কের প্রতিটি শিরা উপশিরা ওই একটা দৃশ্যে আটকে আছে। ভেতর ভেতর অদম্য উদ্দীপনায় ক্রমশ থমকে যাচ্ছে হৃদযন্ত্র। পৃথিবীটা বিরস রংহীন, ফুটন্ত সাকুরা ছাড়া সব কিছু ফিকে। মস্তিষ্কে জড়ো হওয়া বেসামাল চিন্তা আর হৃদয়ের নিষিদ্ধ বাসনায় ব্যতিগ্রস্ত হয়ে চট করে উঠে দাঁড়ায় ইরিশ। এক হাতে শার্টের বোতামগুলো খুলতে খুলতে লাউঞ্জ ছাড়িয়ে পা বাড়ায় জিম রুমের দিকে। তখনই সার্ভার ফিরে আসে বিস্তার মনিটরে। বাংলাদেশি নিউজ চ্যানেলে ইরিশ বিরক্ত হাতে মনিটরটা বন্ধ করতে যাবে, তখনই একটা ছোট্ট নাম শুনে স্তম্ভিত হয়ে পড়ে এলোমেলো মস্তিষ্ক। নিউজের সাংবাদিকটা প্রবল আগ্রহ নিয়ে একাধারে বলে যাচ্ছিল, আজ পুরো 1 বছর পরে অবশেষে আবারও দেশে ফিরতে চলেছেন বাংলাদেশের প্রখ্যাত গ্লোবাল সুপারস্টার মাহিম বেঞ্জামিন। ব্যাস পরপরই সার্ভার চলে গেল ফের। নামটা শোনা মাত্র কপাল কুঞ্চিত করে একাই বীর বিড়ালো মাফিয়া বস। মাহিন নামটা কোথাও শুনেছি। কক্সবাজার, বাংলাদেশ। কক্সবাজারের অন্যতম বিলাসবহুল 5 তারকা রিসর্ট রয়্যাল টিউলিপ। ইনানি বিচ সংলগ্ন রিসর্টের বেশিরভাগ কাস্টমারই হয়ে থাকে বিত্তশালী, ক্ষমতাবান কিংবা ফরেনার। ফলস্বরূপ সম্পূর্ণ ব্যক্তিগত সি বিচ থেকে শুরু করে মার্কেট, প্রশস্ত সুইমিং পুল, রেস্টুরেন্ট
সবকিছুই এই রিসর্টের সুবিধার তালিকায় অন্তর্ভুক্ত। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। আকাশে উদ্ভাসিত গোধূলির শেষ লালিমাটুকু নৈসর্গে মিলিয়ে গিয়ে এখন ঝলমলে নক্ষত্রের সুবিন্যস্ত বিচরণ। শীতের বিদায় বেলাতেও ধূসর কুয়াশায় ঝাপসা চারিপাশ, পায়ের তলায় সুস্পষ্ট টলমলে শিশিরের মোলায়েম আর্দ্রতা যেন প্রিয় মৌসুম যাবো করেও গা ছড়িয়েছে নিটল হৃদ্যতায়। রিসর্ট এরিয়ার আশপাশটা বেশ নির্জন আর কোলাহল মুক্ত ট্যুরিস্ট স্পট হলেও ভিআইপি ব্যতীত জনসাধারণের আনাগোনা নজরে পড়ে না খুব একটা, কারণ জায়গাটা রেস্ট্রিক্টেড। ভিআইপিদের যথাযথ সুব্যবস্থা দিতে মসৃণ রাস্তার দুধারে গড়ে উঠেছে বেশ কিছু কনভেনিয়েন্স স্টোর। একছত্র নিরিবিলি কনভেনিয়েন্স স্টোরগুলো সন্ধ্যা রাতে কাস্টমারে পরিপূর্ণ। সেখান থেকেই মাত্র কিছু কেনাকাটা করে সেরে বেরিয়েছে ঈশানী। শীতের রাতে নির্জন রাস্তায় রিকশার হদিশ মেলা দুষ্কর। অগতাপ অপেক্ষায় দাঁড়িয়ে সময় নষ্ট করল না মেয়েটা। বাড়ি এখান থেকে বেশ দূরে, এখনই হাঁটা না ধরলে রাত হয়ে যাবে অনেক। সেই ভেবে কাঁধের জুতসই টোট ব্যাগ আর হাতের ভারী জিনিসগুলো নিয়ে ধীর কদমে বাড়ির পথে পা বাড়ালো ঈশানী। ল্যাম্প পোস্টের ঝকঝকে আলোয় পরিষ্কার দৃষ্টিসীমা, তাই হেঁটে যেতে বেগ পোহাতে হচ্ছে না মোটেই। সামনের দিকে হয়তো হলদে আলোর রোশনাই কমে যাবে খানিক, তখন ফোনের ফ্ল্যাশ চালিয়ে নেওয়া যাবে ক্ষণ। আধারের ভয়ে ঘাবড়ালো না ঈশানী, ভেতরে সাহস সঞ্চার করে এগুলো সব এগে। তখনই নীরবতা ছাপিয়ে অকস্মাৎ বেজে উঠল মুঠো ফোন। ফোনের আওয়াজে অতর্কিতে কম্পিত হলো ভীতু মেয়েটার নাজুক হৃৎপিণ্ড। কয়েক সেকেন্ড অক্ষিপুট বুঝে নিজেকে সামলালো সে। সামান্য ফোনের আওয়াজে এহেন হৃৎকম্পন দেখে মনে হচ্ছে অযাচিত কোনো বেনামি আশঙ্কায় নিরন্তর বুঁদ হয়ে আছে মেয়েটা। টোট ব্যাগের সাইড পকেটে আপন সুরের তরঙ্গোচ্ছ্বাসে ভাসছে যান্ত্রিক বস্তুটি। সময় অতিবাহিত করল না ঈশানী। ন্যস্ত হাতে টেনে টুনে পকেট থেকে বের করে আনলো মোবাইলখানা। অতঃপর স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে একপল অবলোকন করে হাসি মুখে রিসিভ করলো সেটি। কানে ধরার প্রয়োজন পড়ল না, ভিডিও কল দিয়েছে নিঝুম। এপাশ থেকে কল রিসিভ করার পরপরই কথার জোয়ার ভেসে এলো অপর প্রান্ত থেকে। কিরে, রাতের বেলায় রাস্তায় কি করিস? এখনো বাসায় যাসনি কেন? অধার প্রসারিত করে ফিচেল হাসলো ঈশানী, জবাব দিল, কাজ শেষে কিছু কেনাকাটা ছিল, তার উপর রাস্তায় রিক্সাও নেই। বোধগম্য সুরে ফের প্রশ্ন ছুড়ল নিঝুম। কি বলছিস? লাস্ট কর্মার থেকে তোর বাড়িতে এত দূর? মেয়েটার ভবঘুরে স্বভাব আর গেল না। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী, বলল, গত সপ্তাহে যে বললাম লাস্ট ফার্মার চাকরিটা আরো 2 মাস আগে ছেড়েছি, সেটা ভুলে গেলি? নিজের মাথায় চাটি মারে নিঝুম। ভোলা ভুলির স্বভাব বহুদিনের, পুনরায় প্রশ্ন করার ফুরসত না দিয়ে নিজেই বলতে আরম্ভ করে ঈশানী। এখন একটা বুটিক হাউসে আছি, স্যালারিও ভালো, বার্মিজ মার্কেট, বাড়ি থেকে অনেকটা দূরে, তবে প্রাইভেট এরিয়া হওয়াতে ঝামেলা মুক্ত। নির্লিপ্তে মাথা দোলালো নিঝুম। মুখ দেখে বোঝা যাচ্ছে মনটা খুব বেশি ভালো নেই। ফলশ্রুতিতে আগ বাড়িয়ে শুধালো ঈশানী, তোকে আজ এত আনমনা লাগছে কেন বলতো? কিছু কি হয়েছে? স্টাডি টেবিলের এক কোণে স্থবির দাঁড়িয়ে থাকা টেবিল ল্যাম্পের সুইচটাকে অন অফ করতে করতে বিষণ্ণ স্বরে বিড়বিড়ালো নিঝুম। আমি একজনকে খুঁজছি রে ইস্যু, কিন্তু পাচ্ছিই না। তাকে খুঁজে পাওয়ার প্রয়াসে কতগুলো বিকেল সিআরবিতে বসে রেখেছিলাম। বিনা ফুরসতে কাটিয়ে দিলাম ঘন্টার পর ঘন্টা, কিন্তু তার দেখা পেলাম না। তুই ঠিক কার কথা বলছিস বলতো? ভাবনার সুতো ছিঁড়ে যায় নিঝুমের। চকিতে মোবাইল স্ক্রিনে চোখ বুলিয়ে না সূচক মাথা নাড়ায় নীরবে। কথার ঘোরানোর পায়তারা করে বলে, তোর হাতে ওগুলো কি বলতো? দেখে তো মনে হচ্ছে বেশ ভারী। সম্মতি জানালো ঈশানী, তপ্ত শ্বাস ছেড়ে বলল, এগুলো সিকিউরিটি ক্যামেরা, বাড়িতে গিয়ে রুমে লাগাবো, 2-1টা নিজের সাথেও রাখবো। ঈশানীর কথায় ভ্রু কুঁচকে গেল নিঝুমের। সবটুকু মনোযোগ স্থির হলো মোবাইল স্ক্রিনে। চট জলদি কৌতূহলী স্বরে বলে উঠল, সিকিউরিটি ক্যামেরা মানে? হুট করে গোয়েন্দাগিরি শুরু করলি নাকি ইস্যু? বাক্য শেষে অট্ট হাসিতে ফেটে পড়ল নিঝুম। মুহূর্তেই ভ্যানিশ হলো হৃদয়ের উৎপীড়ন।
কিন্তু ঈশানী বিমূর্ত ফ্যাকাশে মুখাবয়ব। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।